এবং বিএনপি তার নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো বলেছে যে তারা প্রশাসনকে দলীয়করণ করবে না, কাজেই ওই ইশতেহারই তারা বরখেলাপ করছে। তবে একটা প্রেক্ষাপট আপনাকে বলি, 15 বছরে বাংলাদেশে প্রশাসন যেভাবে দলীয়করণ হয়েছে এবং আমরা প্রশাসনের লোকজনকে যেভাবে দলীয় কর্মীর মতো স্তাবকের মতো আচরণ করতে দেখেছি এবং কুচক্রী হিসাবে নির্বাচন ব্যবস্থাপনাকে ভেঙে ফেলতে দেখেছি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথাটা বলতে হবে। একটি তো হচ্ছে যে আমরা খালি চোখে বলতেই পারি যে দলীয়করণের আওতায় প্রশাসন চলে আসলো কিনা, কর্পোরেশনগুলোতে 12 জনের নিয়োগ হলো কিনা, কিন্তু আমাদেরকে জানতে হবে এর আগে যারা এই কর্পোরেশনগুলোর দায়িত্বে ছিলেন তারা কী ধরনের সুশাসন নিশ্চিত করেছিলেন। তাদের সময় কি অনিয়ম ছিল না, তদবির ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না? বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যাপারে অভিযোগের কোনো অন্ত নাই। দলীয়করণ মানে দলের প্রতি সমর্থন দেওয়া এবং দলকে নির্বাচনে বিজয়ী করে আনা এবং ওই জেলার পরিচয়ে পরিচিত হওয়া ইত্যাদি যত রকমের অনিয়ম তারা জানেন, সব করেছেন। কাজেই এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই তো সরকার। আচ্ছা, সরকারটিকে তো তার শাসনটিও করতে হবে। এখন যদি আপনি প্রশাসনে দেখেন যে শেখ হাসিনা এবং ফ্যাসিস্টদের অনুগতরা বসে আছে, কেননা সময়টা কিন্তু 15 বছর, যদি 5 বছর হতো এই কথা এত জোর দিয়ে বলতে পারতাম না। 15 বছরের অনিয়ম কিন্তু অনেক কিছু করা সম্ভব। এবং আমরা দেখেছি যে ফ্যাসিজমের যে কায়দাটা হয় সবার গায়ে কাদা লাগিয়ে দেওয়া, যাতে আপনি ওই গোষ্ঠী থেকে সম্প্রদায় থেকে খুব সহজে বেরোতে না পারেন আপনি চাইলেও। আর এখানে তো আমরা উল্টোটা দেখেছি, প্রশাসন থেকে দেখেছি রাজনীতিবিদদেরকে কি বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে কিভাবে তোয়াজ করা হয়েছে, কিভাবে দৃষ্টিকটুভাবে সিনিয়র আমলারা নির্বাচনের আগে এবং পরে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছেন, পুলিশও করেছে, অন্য আইন শৃঙ্খলা বাহিনীও করেছে। আমি কিন্তু শুধু বেসামরিক আমলাদের কথা বলছি না। এখন বিএনপির যদি ক্রাইটেরিয়া হয় যাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই, যারা পরাজিত হয়েছেন তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, এটি অত্যন্ত দৃষ্টিকটু, এটি হতেই পারে না। কিন্তু বিএনপির যদি দৃষ্টিভঙ্গি হয়, তাদের তো বিভিন্ন দপ্তর সম্পাদকরা আছেন ওই নির্দিষ্ট বিষয়ের, তাদেরও তো অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা তৈরি হওয়ার বিষয় আছে। আপনি যদি সত্যিই রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিকরণ দেখতে চান, কেননা আমাদের এখানে ইমব্যালেন্সটা হচ্ছে একটা অত্যন্ত চৌকস এবং চতুর প্রশাসনের কাছে গিয়া একটা রাজনৈতিক দল আত্মসমর্পণ করে, ফলে শাসনটির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই না। কেন পাই না? কারণ রাজনীতিবিদদের সেই দক্ষতা, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি তৈরি হয় না। এখন আমরা দেখব যে এই 12টি কর্পোরেশনে, যেমন আপনি সিটি কর্পোরেশনের কথা বলছিলেন, অভিজ্ঞতা কিন্তু খারাপ। অভিজ্ঞতা আপনি সমকালের উদাহরণ দিচ্ছিলেন, এছাড়াও ভুরি ভুরি অভিযোগ তৈরি হয়েছে। কিন্তু যখন প্রশাসকরা দায়িত্বে থাকেন তখন কি অভিযোগ ছিল না? যখন আমলারা দায়িত্বে ছিলেন নিশ্চিতভাবে অভিযোগ ছিল। পুরো সিস্টেমটা এমন করে তৈরি করা, ওখানে রাজনীতির লোক যাক, প্রশাসনের লোক যাক, সেও দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতির অংশ হয়ে যাচ্ছে। এই ক্যান্সার থেকে আপনি কি করে বের করবেন? এটার অ্যাডহক সলিউশন হবে না। আচ্ছা, নির্বাচনে এই যে ডিসিদের মানে প্রত্যক্ষভাবে আমরা জানি 18 নির্বাচনে তারা কি ভূমিকায় ছিল। শোনেন, অপরাধের মাত্রা পরবর্তীতে অনেকেই বলবে আমার দায়িত্ব ছিল না, আমার সুযোগ কম ছিল, আমি আদিষ্ট হয়েছিলাম, এরকম বলতে বলতে গিয়ে দেখবেন কেউ দায়ী না। তার মানে তো ঘটনাটা ঘটেছিল। পুলিশ দায়ী, প্রশাসন দায়ী, অন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী, কাজেই সবাইকে দায় নিতে হবে। আমি মনে করি প্রশাসনের লোককে বাদ দেওয়া হয়েছে, পরে পুলিশের লোককে বাদ দেওয়া হবে, অন্যদিকেও তাকানো উচিত। এক জায়গায় তো শুরু করতে হবে। কিন্তু কুতর্ক যদি করতে থাকি, কেন বেসামরিক প্রশাসন, কেন পুলিশ না, কেন আইন শৃঙ্খলা, সেটি কিন্তু কোনো কাজের কাজ হবে না। বিএনপিকে দেখেন, বিএনপির কাছ থেকে আমরা সুশাসন চাই, রাজনৈতিক শাসন চাই, যাতে 4.5 বছর পরে তারা ভোটের মাঠে ফেস করতে পারে যে তারা ভোট দিয়ে আরেকবার পাওয়ারে আসতে চাচ্ছে। তারা প্রশাসন তাদের মতো করে সাজাক। এই লোকগুলোকে তারা শুধু দলীয় বিবেচনায় যদিও নিয়েছে, কিন্তু তারা তো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, তারা তো তাদের পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারে, তার চুক্তিভিত্তিক নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারে। এদের উপরে কোনো মনিটরিং থাকবে কিনা সেটি দেখার বিষয় রয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্রে কী ধরনের মনিটরিং আছে? বাংলাদেশের আমলাতন্ত্রে দুর্নীতির প্রবণতা রোধ করার কী ব্যবস্থা আছে? বাংলাদেশের আমলাতন্ত্রে রাজনীতির কর্মী হয়ে যাওয়া রোধ করা গেছে? কিচ্ছু করা যায়নি। কাজে আমরা যদি, আপনি কি এটাকে একটা ট্রায়াল দিতে বলছেন? আমি ট্রায়াল দেওয়ার পক্ষে। বিএনপি যেরকম করছে এরকম করতে পারে না, আমি বলছি যে দেখেন, প্রথম কথা, একেবারে চিহ্নিত দলীয় কর্মী তাকে গিয়ে আপনার কর্পোরেশনের চেয়ারম্যান করতেছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে। আপনি দলের মনোভাবাপন্ন, আপনি দলের প্রতি সিম্প্যাথি আছে,
কিন্তু তার যোগ্যতা আছে, তার একাডেমিক যোগ্যতা আছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা আছে, এরকম লোকও তো বাংলাদেশে কয়েক হাজার আছে। কিন্তু দলটি কি করছে? দলটি তার সবচেয়ে কাছের যারা পার্টি অফিসে বসে থাকে বা যারা তার সংগঠনের জন্য জরুরি তাকে বেছে নিয়েছে, সেটিকে বেমানান মনে হচ্ছে। একই কাজ তারা সিটি কর্পোরেশনে করেছে, একই কাজ তারা জেলা পরিষদে করেছে, একই কাজ তারা কর্পোরেশনেও করছে, যেই কারণে বিষয়টি আমাদের চোখে অবশ্যই দৃষ্টিকটু। কিন্তু আমি ওই জায়গায় নাই যে এনাদেরকে না দিয়ে আমলাদের দিলে এটি সুশাসনের প্রতিষ্ঠান হিসেবে থাকতো, এই জায়গায় আমি নাই। না, সে কথা কেউ বলেনি বোধহয়। না, সে কথাটা এই জন্য উঠেছে যে বলা হচ্ছে যে রাজনীতির লোকরা, প্রথম কথা এদেরকে আমাদের দেখতেও হবে। শোনেন, বিএনপি তো 17 বছর ক্ষমতার করিডোরেই হাঁটতে পারেনি, এদের কথা আপনি বাদ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরও কি রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা হয়েছে? কয়জনের হয়েছে? বিএনপিকে যেইভাবে পাওয়ারের বাইরে রাখা হয়েছিল কৌশলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে, এই ব্যুরোক্রেসি সহ, সেটিও তো একটি গর্হিত অপরাধ হয়েছিল। একটি আজকে বিএনপিও যদি একই অপরাধ করে, অন্য দলকে যদি আপনার ধারে কাছে ঘেঁষতে না দেয়, একই অপরাধ বিএনপিও করবে, এবং তার সাথে সঙ্গে যদি হয় আবার ব্যুরোক্রেসি, আমরা সেই ভুল পথেই হাঁটতে থাকছি। কিন্তু আমি মনে করি যে একটি রাজনৈতিক দল ক্ষমতায়, তার রাজনীতির একটা সহনীয় মাত্রার প্রভাব কিন্তু প্রশাসনে বা কর্পোরেশন পরিচালনায় আসতেই পারে। দেখতে হবে এরা ওইখানে টেন্ডারবাজি করে কিনা, ওগুলো বিএনপির আখড়া হয়ে যায় কিনা, ছাত্র দলের আখড়া হয়ে যায় কিনা, সেটি দেখার বিষয়। দেখবো আমরা এটা। ঠিক আছে, যারা বাবুল বলতে চাইছিলেন। না, আমি যেটা বলতে চাই, 1 মিনিট সময় দিতে 1 মিনিটের বলে ফেলবো, যে এই যে নিয়োগের কথা বললেন, এদের প্রত্যেকের একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমার কথা হলো, আশরাফ ভাই যেটা বললো, যে রাজনৈতিক মনোভাব সম্পন্ন লোক যদি পেতে পারে, তো রাজনৈতিক লোক পেতে অসুবিধা কেন? মানে পলিটিক্যাল একজন মানুষ যিনি গোটা জীবন রাজনীতি করেছেন, যার মেধা, প্রজ্ঞা বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এর মধ্যে 9 জন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের ছাত্র যারা এখানে করেছে, কারো কারো থিসিসও আছে। 2 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে ফেল করেছেন এমন কেউ এখানে নাই। নির্বাচনে এই 12 জনের মধ্যে আমি বলছি, একজন আছে রাজশাহীর মেয়র ছিলেন বুলবুল ভাই, এই কয়েকজন মিলে 12 জন। আমার কথা হলো, আপনি তাদের কাজ দেখবেন, এবং 10%-এর যে একটা নীতিমালা আছে, এর বাইরেও তো এখন হয়েছে তা না, এর মধ্যে আরো লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। আচ্ছা, 10%-এর কি নীতিমালা হয়েছিল নাকি এটা একটা চল হয়ে গেছিল? মোটামুটি চল আর কি, চলটাই নিতে এখন 10%-এর বেশি যাতে না না, আমার কথা বাট যায় অনেক সময়। আমার কথা হলো, শুধুমাত্র একজন রাজনীতিবিদ গোটা জীবন রাজনীতি করবেন, তিনি খালি এমপি আর মন্ত্রী হবেন আর কোনো জায়গায় কোনো কিছু হতে পারবেন না, এই যে বাধ্যবাধকতা, রাজনীতি মনোভাব সম্পন্ন মানুষ হবেন, রাজনীতিবিদরা হতে পারবেন না, এটা তো এক ধরনের অবিচার বলে আমরা মনে করি। বাধ্যবাধকতার কথা তো কেউ বলছে না। ধরেন মাঝে মাঝে একটা দুটো এখানে করে গেল, এটা তো হয়তো বা মানুষ খেয়াল না, 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 একটা কিন্তু দুটো- একসাথে যখন দিচ্ছে, না, 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 ভাই, তখন 12 জন project মানুষকে করে দিয়েছে, অনলি 12 জন। শত শত এরকম ব্যাপার বলছি, আছে, বরঞ্চ যদি প্রশাসনে দিতে- কর্মকর্তা, সচিব, এডিশনাল অতিরিক্ত সচিব মিলে শত শত পদের ব্যাপার আছে, বা যুগ্ম সচিব ওগুলো দিতে। হাজার খানিক। আশ্চর্য, সেটা তো সচিবালয়ে প্রত্যক্ষভাবে তাদের জায়গাটা আছেই, তাদের জায়গা কেউ নেয় নাই সচিবালয়ে। আমার বক্তব্য হলো আচ্ছা, এখন আমার যে রাজনৈতিক দলে হয়ে গেছে 10 সেকেন্ড, রাজনৈতিক দলের মধ্যে যদি কেউ যোগ্য মানুষ থাকে, তাহলে তিনি কেন হতে পারবেন না? এটা কোনো মানে ব্যারিয়ারটা কেন? না, এরকম এটাও তো একটা এরকম প্রশ্ন করে আছে। ব্যারিয়ার নাই। মানে যেহেতু দলীয়করণের প্রশ্ন আসছে, সেই জন্য বলছি, দলীয়করণের বৃত্ত থেকে যদি বেরোনো না যায়, তাহলে তো সংস্কার করা যাবে না। আর সরকার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু বাস্তবে যা হচ্ছে এগুলো তো জুলাই সনদের। আচ্ছা, ঠিক আছে, আপনি যে দলীয়করণের কথা বলছেন, এটা তো দেখাই যাচ্ছে যে বিএনপির লোকেরা, এটা তো সত্য, অস্বীকার করার তো কোনো বাস্তবতা নাই। এবার প্রশাসন আমলা যারা বা সিভিল ব্রোকারেট যারা, তারাও তো দল করে না, তা তো না, তারাও তো দলেরই, আমরা তো দেখছি বিগত অনেক দিন যাবৎ। তো সেই দলের লোক যদি পদায়িত হইতে পারে, তো এরা পদায়িত হইলে কি কি অসুবিধা হয়ে যাবে আমি জানি না। আমি কাজ দিয়ে মূল্যায়ন আপনি জানেন না? না, না, আমি বলি, আমি বলছি যে দল করে, সিভিল প্রশাসনের মধ্যে থেকে দল করে যদি তারা পদায়িত হয়, তো সরাসরি যারা দল করে তারা পদায়িত হলে কি অসুবিধা, সেই কথাটা আমি বলছি। আমি একটু আপনাকে বলি, সেরকম কোনো লোক যদি পদায়িত হয়, তাকে কেন্দ্র করে সেখানে একটা দলীয় বৃত্তও হবে না। না, দলীয় কালচারালি এটা হয় না। এর আগে আমরা দেখি না, এরকম লোক তো ছিল আগেও, সেটা হয়নি। না, আর তিনি যা করতে, সেটা একটু রেখে ঢেকে করবেন,
এক ধরনের অন্তত ভদ্রতার কাভারেজ থাকে। না তারা কি রেখে রেখে করে কিনা সেটা সময় আপনি দেখবেন, বিবেচনা করবেন, নিশ্চয়ই তখন আমরা সমালোচনা করতে পারবো। কিন্তু মানে শুরুতেই যদি আমরা বললে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এটা অবিচার হয়ে যাবে, এটা অবিচার হয়ে যাবে আমি মনে করি। কারণ রাজনৈতিক দলের মধ্যেও অনেক যোগ্য লোক আছে, থাকতে পারে, সবাই না, একটা বিশাল রাজনৈতিক দল, হ্যাঁ, এদের দীর্ঘদিনের ত্যাগ স্যাক্রিফাইস আছে, এই গণতন্ত্র পুনরুদ্ধার যদি না হইতো তাহলে তো এই প্রশ্নও আসতো না, এই প্রশ্নও আসতো না। আর পাশাপাশি উনি যেটা বলছেন যে একটা নতুন সরকার, তার তড়িৎ কিছু কর্মসূচি বাস্তবায়নের ব্যাপার আছে। আমরা তো দেখছি প্রতিনিয়ত কাজ আগাচ্ছে না, কোথাও কাজ আগাচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে। যেমন বলেন সরকার যে কর্মসূচি, তার মধ্যে এই বিউরোক্রেসি, এটা তো পুরনো প্রবলেম যে আমলাতান্ত্রিক একটা জটিলতা বলে একটা কথা আছে, যেই কারণে এবার আমরা বাজেটের মধ্যে অনেকগুলো ব্যারিয়ারকে অপসারণ করবার চেষ্টা করছি, অনেকগুলো প্রবলেমকে অন স্টপ সলিউশনে আনবার চেষ্টা করছি। কিন্তু সেটাও তো একেবারে কার্যকর হচ্ছে সর্বক্ষেত্রে তা তো না, এটা তো সুইচ দিলে হয়ে যাবে না। তার মানে বাজেটের কোনো কোনো জায়গাতে এইসব আমলারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। সেটা বাধা দেওয়ার কথা বলছি না, কিন্তু দীর্ঘসূত্রিতা বা জটিলতা এগুলো তো আছে। এটা আমলাতন্ত্রের নতুন কোনো ইস্যু না, এটা তো পুরনো ইস্যু। সেই জায়গাটা বলছি যে এটার আমরা তো 15 বছর 16 বছরের লিজ নিয়েও আসিনি, আমার সময়টা 5 বছর। আমি সেই টার্গেট করে আমি দ্রুততম সময়ে বিনিয়োগ, বাণিজ্য, ব্যবসা, ডেভেলপমেন্ট কি কি আছে সেই কাজগুলো আমাকে করতে হবে, সেখানে ডেডিকেটেড মানুষ প্রয়োজন আছে, এই বিশ্বাস বা এই প্রয়োজনীয়তাও তো আছে। সেই জায়গা, সেই চিন্তা থেকে করা হয়েছে। আর একজন রাজনীতিবিদ যদি মন্ত্রী হতে পারেন, একজন রাজনীতিবিদ যদি আইন প্রণেতা হতে পারেন, তাহলে একজন মেধাবী, পরীক্ষিত, শিক্ষিত রাজনীতিবিদ এই পদে কেন পদায়িত হতে পারবেন না? এটা একটা ইস্যু। আর কোনো ইস্যুও নাই, এটা পারবেন, এক কথায় জবাব দিয়ে দেওয়া যায়। কোনো বিধিনিষেধ তো নাই, সরকারিভাবে আইনগতভাবে তো নাই, আপনি দেবেন তো, বিরোধিতা করার কি আছে? কিন্তু একসাথে 12 জন দিচ্ছে, আইন অনুযায়ী তো দিচ্ছেন। 12 জন প্রশাসনে পদ আছে এরকম প্রায় 1000, 1500, 2000, 2500, 3000। আপনি 3000 দিচ্ছেন। আপনি পুলিশের কাউকে দেওয়া হয় নাই, সিভিল প্রশাসনে দেওয়া হয়েছে, আর্মিতে কাউকে দেওয়া হয় নাই, ব্যাংকে কাউকে দেওয়া হয় নাই। সিভিল প্রশাসনে 12টা জায়গায় 12 জন রাজনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। সমস্যা নাই, আপনার সাথে আমার তর্কটা হয়ে যাচ্ছে। আমি মনে করি এটা একটু আমাদের দরকারও। পুলিশে বরঞ্চ একটা পলিটিক্যাল লোক দিতেন যিনি সত্যি সত্যি পলিটিক্স করেন, আইজি বাড়ি দিতেন, তাও চলতো। এখানে দেওয়াটা ঠিক হয় নাই না, এখানের কথা বলছি না, এইখানে বলছি যে একসাথে 12 জন দিলেন, যে 12টাই দিলেন। আপনি যদি এমন হতো যে আপনি মোট 7 12 84টা দিয়েছেন, তার মধ্যে 12টা কিংবা ধরেন 40টাই সরকারি, তাহলে হয়তো 84টা কেন? প্রতিনিয়ত তো পোস্টিং প্রমোশন 84 না, 100 200 500 হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তার মধ্যে কথা হবে না। যে জায়গায় দেওয়া যায়, নজির আছে, কালচার আছে, বা উনি যেটা বললেন শহীদ ভাই, যে এটা 10% একটা প্রভিশনও আছে, সেই প্রভিশনও তো ব্রেক করা হয় নাই। আমার বক্তব্য ওই জায়গায়। আর এদের কাজও তো আপনি দেখতে পারেন। আমার কথা হলো যে সারা জীবন রাজনীতিবিদরা রাজনীতি করবে, কিন্তু এরা কোনো পদায়নে শুধুমাত্র নির্বাচিত যদি না হয় কোথাও যেতে পারবেন না। এই যে কালচারটা, এই কালচারটাও ঠিক আছে এটা আমি মনে করি না। এটা হলো একটা ব্যাপার। আর একটা হলো এই যে ঠিকাদারির কথা যেটা বলছেন আপনি, যেটা আমি জানি না কি, আমরা তো কাউকে এখন পর্যন্ত কোনো একটা কাজ দিতে পারিনি। কাউকে যদি কখনো কোনো একটা কর্মীর জন্য অনুরোধ করি, তারা দিতে পারে না। এবং তাদের ওই যে ইজিপি যে একটা সিস্টেমের কথা বলে, সেই সিস্টেমের সমস্ত ডকুমেন্ট কম্পিউটারের মধ্যে, এবং কম্পিউটার ইভ্যালুয়েশন করে, তাদের বক্তব্য বলে এটা। এখন এই বাস্তবতায় কে কিভাবে কোথায় কাজ দিয়েছে আমি জানি, আমি অন্তত প্র্যাকটিক্যালি আমি জানি, আমি যতটুকু জানি যে এইখানে যাকে তাকে কাজ দেবার কোনো সুযোগ নাই। এটা নিয়ে অনেকের আপত্তি যে সেই পুরনো আওয়ামী লীগের লোকরা এখন পর্যন্ত কাজ পাচ্ছে। নির্ধারিত কিছু ঠিকাদার বিভিন্ন ডিপার্টমেন্টে, তারাই বড় বড় কাজ করতে পারে, তারাই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, অনেকেও করতে পারে না। আপনাকে অনুরোধ করবো যে আপনি নিজের ইয়েটা মেটাবার জন্য, আমি তো আর ডিটেলসটা ওরকম বলতে পারবো না, প্রমাণটা দিতে পারবো না। আজকের সমকালটা যদি পেপার পেলে ভালো, নাহলে অনলাইনে পড়ে নেবেন খুলনা সিটি কর্পোরেশনের পরে নিউজটা। হ্যাঁ, ওনারা কি করে দিয়েছেন, আদৌ দিয়েছেন কিনা সেটা নিশ্চয়ই হয়তো খোঁজ নিতে হবে। কিন্তু এরকম দেওয়া যায় না। আমি যেটুকু জানি এরকম আমরা কাউকে কখনো দিতে পারিনি, বা দেওয়া যায় না। ব্যারিয়ার আছে, নিয়ম আছে, কানুন আছে। এবং টেন্ডার এক জায়গায় টেন্ডার দাখিল হয় না আগের মতো, হার্ড কপি নিয়ে দাখিল করে দিলাম। এটা সফটওয়্যারের ব্যাপার। আপনি ঢাকা থেকে, কুড়িগ্রাম থেকে, নীলফামারী থেকে, যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি ড্রপ করে দিতে পারেন। আপনি একটা জয়েন্ট সেক্রেটারি যদি হন না, তাহলে টেন্ডারের বহু ডকুমেন্টস বাইরে দিতে পারেন, যেটা 50% কাজে গিয়ে দিতে পারে। করা যায় না যে তা নয়, কিন্তু সেটা ধরছি না আমি বলছি যে নিউজটা হয়েছে, এইটুকু আপনাকে বললাম। এখন তাহলে দল কি করবে বা কর্পোরেশন কি করবে, একটা জবাব দেবে যে না, এটা করা হয়নি। আমি কালকে সেরকম কোনো জবাব আসে কিনা তার জন্য অপেক্ষা করবো। শিওর, সেটা তো নিউজ তো হয়েছে, এটা আমি অস্বীকার করছেন। কিন্তু আমার অভিজ্ঞতা যেটা, আমি যতটুকু জানি সেই বিষয়টা আমি বললাম, যে ইচ্ছা করলেই যে কাউকে কাজ দেওয়া যায় না, দিতে পারে না।
মানি এটা। তাহলে কিভাবে উনি দিলেন আমি জানি না। সবাই এখন আমার পরের প্রশ্নটার কথা বলেন। খুব পরের প্রশ্ন। সংস্কার, জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে কিনা কি? জুলাই সনদ সংস্কার গুরুত্বপূর্ণ ইস্যু। অনেকগুলো সংস্কার বাস্তবায়ন আইন এগুলো আমরা করে ফেলেছি, অনেকগুলো বাকিও আছে। আমি মনে করি সংস্কারের এত কথা, প্রথম সংস্কার হলো 5 বছর পর মানুষ সুন্দরভাবে প্রভাবহীনভাবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের অধীনে ভোট দিতে পারবে। আর বিএনপির এই যে যত অন্যায় কাজ আছে এগুলো মানুষ পছন্দ করবে না, অন্য দলকে ভোট দিয়ে দিবে, তারা বিজয়ী হবে। এই গ্যারান্টিটা সংস্কারের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। এটা বাস্তবায়ন হচ্ছে। আমি একটা বলি, সেকেন্ড থিং, হ্যাঁ বাস্তবায়ন হচ্ছে এবং হবে, নিশ্চিত থাকেন। এবং কোর্টেরও সেই বিষয় নিয়ে অবজারভেশন এবং রায় আছে, হচ্ছে। এটা গেল একটা। আমি মনে করি এটার মধ্যে সমস্ত সংস্কার, রাজনৈতিক দল, সরকার বাধ্য হবে যে 5 বছর পর যদি মানুষের কাছে যাওয়া লাগে ভোটের জন্যে, তাহলে তারা মানুষের যে কাঙ্ক্ষিত সংস্কার সেই সংস্কার তারা নিজেরা করতে বাধ্য হবে। এটা একটা, কারো চাওয়ারও প্রয়োজন নাই। দ্বিতীয় থিং যে এই যে আপনার জুডিশিয়াল কমিশন, কি বলে আপনার মানবাধিকার কমিশন, আর একটা কি কমিশন যেন, এই নেক্সট আমি আইনমন্ত্রী দেখলাম কালকে না পরশুদিন বলেছেন যে এটা মানে অধিকতর পরিমার্জন সংশোধন করে আমরা নেক্সট সংসদে এই বিল উত্থাপন করব। আরও যে বিষয়গুলো বাকি থাকে পর্যায়ক্রমে, আপনার 5 মাস গিয়েছে একটা গভর্নমেন্ট, আপনি আস্থা রাখতে পারেন নিশ্চিতভাবে যে বাকি সংস্কারগুলো যেগুলো জুলাই চার্টারে স্বাক্ষরিত হয়েছে সেই সংস্কারগুলো পর্যায়ক্রমে এই টার্মের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আপনার সংখ্যা কোথায় সেই জায়গাটা বলেন। কোনটার? মানে আমার সংখ্যার কথা বলি নাই, আমার সংখ্যার কথা বলি নেই। আমার সংখ্যার ব্যাপার তো আছেই, সেটা অনেক ডিটেলস হয়তো বলতে হবে, আমাকে একটা আলোচক হিসেবে আসতে হবে। আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিচার ব্যবস্থা, সেই জায়গা আপনারা গুড়িয়ে দিয়েছেন। কেন আপনারা সেক্রেটারিয়েট ভেঙে দেবেন? কেন বিচারকদের স্বাধীনভাবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত না মান্না ভাই, এইটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না। সমস্ত রাজনৈতিক দলের সাথে আমাদের আলাপ হয়েছে, যারা বিরোধী দল আছে তারাও বলেছে কোর্টে, এখন আসলে এই কোর্টের এই বিষয়ে আলাপ করা ঠিক হবে কিনা আমি জানি না, এখনো 60% থেকে 65% সেই বিগত আমলের জাস্টিস এখন তাদের হাতে আপনি এই মুহূর্তে কতটুকু কি দিতে চান, দিতে পারবেন। এখানে তো এরকমও ঘটনা ঘটেছে যে জুডিশিয়াল একটা কুয়ের বাস্তবতা এখানে ছিল, সেটাও তো ছিল। এবং এই বিষয়ে কিন্তু আপনি বিরোধী দল তাদের কাছেও যদি জিজ্ঞেস করেন, তারাও কিন্তু এই বিষয়ে গুরুতর কোনো আলোচনা এই মুহূর্তে আনেননি, এবং তারা এই বিষয়ে একমত অনেক বিষয়। বিরোধী দল এই আপনি যে জুডিশিয়াল ইস্যুটা বললেন, এই ইস্যুটায়, কারণ তাদের সাথে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে সংসদে, এটা নিয়ে তারা যে খুব একটা সোচ্চার অন্য ইস্যুর মতো তা না, কারণ তারাও মনে করছে যে এই বাস্তবতায় জাজেস ডিভিশনে এই পূর্ণ স্বাধীনতা বা সক্রিয়তা তাদের দেওয়া আছে কিনা এই মুহূর্তে, সেটা একটা চিন্তার বিষয়। আজকেই জামায়াতে ইসলাম বা 11 দলের পক্ষ থেকে, মানে তাদের জোটের যে অবস্থা এখন আছে, একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে এই কথা বলা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গতকালকে সম্ভবত কোথাও বক্তৃতা করছে, আমি সব পেপারে যা পড়েছি, পার্লামেন্টে কিন্তু ওনারা বক্তৃতা দিয়েছে, আমি নিজে শুনেছি যে এখনই এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের হাতে সব কিছু দিব কিনা, দেওয়া উচিত কিনা, সেটা নিয়েও কিন্তু তারা বক্তৃতা দিয়েছে, পার্লামেন্টে দিয়েছে। এখন তারা আজকে কি বলেছে আমি জানি না, নিশ্চয়ই আলাপ হবে, বিরোধীদের সাথে আলাপ হবে, তারা পার্লামেন্টে বলবে। এখনই যদি সুপ্রিম কোর্ট মানে সেক্রেটারিয়েট বা তাদের সক্রিয়তা স্বাধীনতা পুরোটুকু আপনি দিতে চান, এখনও কিন্তু সব কিছু যে একেবারে মানে আইন মন্ত্রণালয় বা সরকারের হাতে তা না। আপনার আইন মন্ত্রণালয়ের বদলি, পদায়ন, পোস্টিং, প্রমোশন যা কিছু আছে, আপনার আইন মন্ত্রণালয় একটা সুপারিশ পাঠাইতে পারে, বাস্তবায়ন কিন্তু সুপ্রিম কোর্টই পারে। আমি তো ধরেন একটা নিয়ম মতো 3 জন আপনার আছেন, যে কজন এখানে আলোচক থাকে তাদের টাইম একটা নিজে মনে মনে বরাদ্দ করে দিয়ে, সেই হিসেবে আপনার এই স্পেলের টাইম নাই। তারপরেও আমি আপনাকে একটা প্রশ্ন করি, মানে এই টাইমটার বরাদ্দ থেকে কেটে কমিয়ে দিব। ধরেন যেহেতু 3টা অঙ্গ আছে, যেটা ডেমোক্রেসির জন্য কমিয়ে, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং আইনসভা। আচ্ছা, এটার মধ্যে ধরেন আপনি এক্সিকিউটিভ এবং বিচার ব্যবস্থার সাথে রিলেশনটাকে কিভাবে দেখেন? না, রিলেশন এটা স্বতন্ত্রই থাকবার প্রয়োজন আছে, এটা আমরা বিশ্বাস করি, এর জন্য আমরা কথাও বলেছি, এবং আলটিমেটলি সেটা স্বতন্ত্র হবে এবং এই আমলেই হবে, এটা আমরা বিশ্বাস করি। তো জটিলতা যেটা হয়েছে, 2টা স্বতন্ত্র, লেজিসলেচার, আইনসভা, বিচার স্বতন্ত্র প্রতিষ্ঠান, অবশ্যই স্বতন্ত্র বা আলাদা সত্তা বা আলাদা সক্রিয়তা বা আলাদা কর্তৃত্ব, নেতৃত্ব এটা থাকতেই হবে, না হলে একটা কল্যাণ রাষ্ট্র, তো আমরা যেটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের কথা বলেছি সেটা হবে না। সেটা আমি সময়টার কথা বলেছি যে এই সময় আপনি এখনই এটা করবেন কিনা, এই বাস্তবতায় সেটার প্রেক্ষাপট হতে পারে। এই সময় না করলে কবে করবেন? না, আমি বলছি যে ধরেন অনেক জাজ সাহেবরা আছেন, তাদের মেয়াদ 6 মাস আছে, যাদের মেয়াদ 1 বছর আছে, যাদের মেয়াদ 3 মাস আছে, এরকমও তো আছে।
সেই বাস্তবতা বলছি। আমরা চাই না যে জজ সাহেবদেরকেও আগের মতো দাওয়াত দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেখ, বরং প্রাকৃতিক নিয়মে, ন্যাচারাল নিয়মেই যদি তারা বিদায় হয়, তখন যদি নিরপেক্ষ বা কোয়ালিটি বা যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন জাজরা যখন নিয়োগ হবে, তখন এটা করলে এটা অধিকতর। তারপরেও আপনি যেটা বলেছেন, আপনার এই সমালোচনার প্রতি আমি রেসপেক্ট জানাই, নিশ্চয়ই এটা আমরা আলোচনা করব। আপনাকে নিশ্চিতভাবে আইন করে স্বাধীনভাবে বিচারক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। তার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় সেটা করতে হবে। আপনি বিচার বিভাগের স্বাধীনতা যদি দিতে চান তার জন্য লাগবে, এবং সেটা এখন 6 মাস অপেক্ষা করতে আমার সুযোগ নেই। আপনি এখন যদি দেন তাহলে 2টা 4টা বা যতগুলোই বিচারক থাকুক তারা 6 মাসে দেশ উল্টে দিতে পারবে, তাহলে পার্লামেন্ট কি করবে এরকম মনে হয় না। এনিওয়ে, আমি মনে করি আপনি আপনার ধারণা নিয়ে আছেন, এটা থাকতেই পারেন, হয়তো আপনি রাইট, আমি যেটা ভাবছি সেটা একদম আমার ব্যক্তিগত, কিন্তু তারপরেও আবার আপনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে মানুষ যেটা জানলো তারা তাদের বিচারটা করবে। যারা বাবু আলম শহীদ খান, আপনি বলেন কি মনে করেন? না, সুপ্রিম কোর্টের যে মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন, 2টা ডিভিশন, তো তাদের যে পৃথক সচিবালয় খুবই ইম্পর্টেন্ট, এবং এই সচিবালয় থাকতে পারে। এই সচিবালয় থাকলেই ওই যে একটা সংখ্যা বলছেন, মানে এগুলো তো আমরা আলাপ করছি, আমরা আসলে জানি না, মানে উনিও কনফার্ম কিনা আমি জানি না, 65% জাজেস ওই 2 বিভাগে আছেন যারা কি ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত বা ফ্যাসিস্টদের দোষর, অনেক কিছু বলতে পারেন আপনি। তো এই 65% চলে যাওয়ার পরে তাহলে তখন ঠিক করা যাবে। এরকম যদি হয় বিষয়টা, তাহলে আর আপনারা ইলেকশন করে দায়িত্ব নিলেন কেন? সো দায়িত্ব নেওয়ার দরকার নেই, দায়িত্ব নেওয়ার দরকার ছিল না। এখানে আপনাকে যা করতে হবে, আপনি যেটা বলছেন এখনই করতে হবে। তো উনি কি করবেন? প্রথম কথা হলো সুপ্রিম কোর্টের জাজেসদের রিক্রুটমেন্টের আইনটা কই? জাজেস রিক্রুটমেন্টে যে 3 মাস পরে একজন চলে যাবে, 6 মাস পরে আরও যাবে, এরকম 50 জন চলে যাবে, আমরা 50 জন নিয়োগ করব, এটা কি ওই আগের স্টাইলে নিয়োগ হবে? উনি যেরকম করে বলছেন আগের স্টাইলে, ইয়েস, ওই তো আমি সেটাই বলছি যে আগের স্টাইল নিয়োগ হবে প্রশ্ন, মানে উনি যেভাবে বলছেন তাহলে আগের স্টাইল নিয়োগ হবে। তাহলে আর কি বিচার বিভাগের যে স্বাধীনতা, এটা নিয়ে তো আলোচনা করার কোনো দরকার নেই, তাহলে এইভাবে চলতে থাকে না। তাহলে আপনার আইন কোথায়? আপনি রিক্রুটমেন্ট আইনটা করেন। আপনি তো এখনো জাজ নিয়োগ করছেন না, এবং অন্তর্বর্তী সরকারও কিন্তু নিয়োগ দিয়েছিল, তাই না? ডক্টর ইউনূসের গভর্নমেন্টও কিন্তু নিয়োগ দিয়েছিল, তখনও ওনারা কোনো রুল মানে আইন ছাড়া নিয়োগ দিয়েছে, সেটাও তো তাদের ঠিক করে নেই। এবং আপনি উপরের তলার জাজদের যে সিনিয়র জাজেরা অনেক ওই যে কি একটা কুয়ের কথা বললেন না, আমি জানি না সে কু করার ক্ষমতা তাদের ছিল কিনা। প্রমাণক বলে জুডিশিয়াল কু বলছেন, হ্যাঁ জুডিশিয়াল কু, প্রমাণক বলে জুডিশিয়াল কু যারা করার কথা ছিল তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, ওরা যায় জুডিশিয়াল কু করবে। অলরেডি তারা আশ্রিত। এই যে আমরা 106-এর রেফারেন্সের কথা বলি, কোথা থেকে রেফারেন্স দিচ্ছিল? কেউ ওখানে বসে বসে রেফারেন্স দিচ্ছে, মানে এগুলো অনেক কথা। আপনি ওপেনলি আলোচনা করেন, গণতন্ত্রের জন্য আমি আলোচনাটা আনছি। তো তখন আপনি কতজন জাজকে বিতাড়িত করছেন, বিতাড়িত করে নতুন জাজ নিয়োগ করছেন, তখনও আপনি রিক্রুটমেন্টের যে আইন করার কথা, এর 133টা অধ্যাদেশ করছে না, তখনও কিন্তু অধ্যাদেশ করেনি, ওনাদের ইচ্ছা মতো ওনারা জাজ নিয়োগ করছেন। এমনও জাজ নিয়োগ করছেন যিনি বিদেশে ছিল, ওনার বাংলাদেশে উনি ছিলেন না। তা এখন আপনি যদি এই যে 65% জাজ কখন যাবে এটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি, এবং জাজেসরা কি, মানে আমি যদি একটা ক্রুড কোশ্চেন করি, এই যে জাজেসরা আছে তারা কতগুলো জামিন দিচ্ছে? গত 18 মাস প্লাস এই যে 4 মাস 5 মাস হয়ে গেল, মানে গত 24 মাসে জামিন শুনানি। এইসব বিষয় তো আমাদের সিনিয়র আইনজীবীরা, যারা লাল বিপ্লবী ছিলেন, তারাও তো অনেক কথা বলছেন, তারা সবসময় কথা বলছেন। ইভেন ফজলুর রহমান আপনার এমপি, তিনিও কথা বলছেন আগে জুডিশিয়াল সেই ফ্যাসিস্ট আমলে আপনি জামিন নিতে গেলে কি অবস্থা হতো। আপনি এই জাজেরা কি ফ্যাসিবাদের দোসর জাজেরা, এরা কয়টা জামিন দিছে? আপনাকে আমি একটা কেস বলতে পারি মান্না ভাই, যে একজন জামিন পেয়েছেন, একজন অধ্যাপক জামিন পেয়েছেন, জামিন যে বন্ড, সেই বন্ডটা জেলখানে গিয়েছে, 48 ঘন্টা হয়েছে, জেলার এখন পর্যন্ত তাকে ছাড়েনি। তিনি অপেক্ষা করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কখন নির্দেশ দেবেন। তিনি জেলে আছেন, জেলার অপেক্ষা করতেছেন, এবং অপেক্ষা করতে করতে কিছুই আর আসলো না। পরশুদিন বিকাল 5টার সময় গিয়েছে, তখন বলা হয়েছে যে বিকাল 5টা বেজে গেছে, আমাদের পক্ষে চেক করা সম্ভব না। আমি জেলখানায় ছিলাম, সো আমি কিন্তু জানি। আপনি যখন জেলখানায় ছিলেন আপনার কী হয়েছে আপনি হয়তো বলতে পারেন আমাদের সাথে। আমাকে বিকাল 5টার মধ্যে আমার জামিন গেছে, আমাকে বলা হয়েছে যে আপনার জামিন আসছে, আপনি অপেক্ষা করেন। আমাকে লক আপ করেনি, আপনি লক আপটা বুঝলেন, উনিও জেলে থাকে, লক আপ করেনি, লক আপের বাইরে আমাকে একটা চেয়ার দিয়ে বসে রাখছে, 5টা থেকে 7টা পর্যন্ত বসিয়ে রাখছে, তো জেল গেটে থাকে না। 7টার সময় জেল গেটে ডাকছে, 7টা থেকে 9টা পর্যন্ত জেল গেটে নানান কোয়ারি,
এখানে ফোন করে, ওখানে মেল পাঠায়, ওখানে SMS করে, এরকম করতে করতে মানে 9টা 9:30 তখন আমি বুঝছি। আমি তখন জেলারকে বললাম, ডেপুটি জেলার সাহেব ছিলেন না, আমি বললাম ভাই আমার যদি বাইরে না যেতে দেন, আমার যদি জামিনের বিষয়ে কোনো থাকে, আমাকে ভাই ওখানে পাঠিয়ে দেন, আমাকে এখানে বসে রাখছেন কেন? তখন আমি কিন্তু খাই নেই, আমার ডায়াবেটিস আছে। আমি খাই নেই, আমার ডায়াবেটিস আছে, আপনি আমাকে বসে রাখছেন কেন? তারপরে 9:30টার সময় তাদের কোয়ারি শেষ হয়েছে, আমি বের হচ্ছি। এই ভদ্রলোক একজন অধ্যাপক, তার গত 48 ঘন্টার মধ্যে কোয়ারি শেষ হয় নাই। আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলতেছি, আমরা জাজদের কথা বলতেছি, আমরা ওইখানকার আইনের কথা বলতেছি, আমরা ওখানকার সচিবালয়ের কথা বলতেছি। আপনার যদি দেশে গণতন্ত্র, আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, যে ওই যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, নিশ্চয়ই হবে, কীরকম হবে আমরা জানি না, তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ভালো নির্বাচন হলে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে, যেটা আমরা গত 15 বছরে বা গত 10 বছরে দেখি নাই। তো সেইখানের সেটা তো আরেকটা জিনিস, সেটা একটা নির্বাচন। কিন্তু আপনার যদি জুডিশিয়াল সার্ভিস বা জুডিশিয়াল যে ব্যবস্থা আছে সেটাকে যদি আপনি না করেন, আপনি যে আরেকটা কথা বলছেন, ওখানে যাই, জুডিশিয়াল তো অনেক আলোচনা করে ফেললাম। আপনি যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এটা কিন্তু কোনো কমিশন হচ্ছে না। যে আইনটা করা হচ্ছে, যার যে খসড়াটা আসছে, সেখানে গুমের তদন্ত করবে পুলিশ। ইয়েস, পুলিশই তো করার কথা, কারণ CRPC আপনি পরিবর্তন করেনি। আমাদের নোবেল লরেট সাহেব যখন এই অধ্যাদেশটা করছেন, তখন CRPCর ওই পরিবর্তনটা করেনি, কারণ CRPC অনুযায়ী তদন্তের কাজ পুলিশে। আচ্ছা ঠিক আছে, ওটার সুবিধা নিয়ে আমরা এখন তদন্ত করবে পুলিশ, মানবাধিকার কমিশন হবে না। এবং এইখানে যে আপনি যে আইনটার যেভাবে খসড়াটা তৈরি করা হয়েছে, তাতে গুমের শাস্তি, গুম কি হবে, এইসব নিয়ে কিন্তু অনেক আলোচনা হওয়ার দরকার আছে। অলরেডি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ওটার মন্ত্রণালয়ের নাম বোধহয় চেঞ্জ হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা কিন্তু এটা অলরেডি ওয়েবসাইটে দিয়েছে, তো মানুষজন হয়তো অংশগ্রহণ করবে। বাট যে সমস্ত অধ্যাদেশ খুব ইম্পর্টেন্ট ছিল, সেই অধ্যাদেশগুলোকে আমরা আইনে পরিণত হতে দেখিনি। এবং এই অধ্যাদেশগুলো নিয়ে যদি এইরকম একটা কাটাছেঁড়া করা হয়, তাহলে কিন্তু ওই যে গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাওয়ার যে কথা আমরা বলছি, ওটা কিন্তু কার্যকর করতে অনেক অসুবিধা হবে। আশরাফ কায়সার, এটা রিলেটেড প্রশ্ন আছে, সেটা আমি পরে করব। মানে আমার প্রথম প্রশ্ন শেষ হলে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কেমন হওয়া উচিত? এটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে কমিশনে, এবং বিএনপি অনেক ক্ষেত্রে অ্যাগ্রি করেছে। সামনে এই নিয়োগগুলো কি ওই বেসিসে হবে কি না? আর পরের প্রশ্নটা করিনি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা হবে বলছেন উনি, এই সব বিচারকদের রিটায়ারমেন্ট হয়ে গেলে তো আর হবে না, আগেই হবে, তাহলে রিস্ক থাকছে না? আমি আপনাকে বলি, যেই সংস্কারের আলোচনাগুলো হচ্ছে, এই প্রত্যেকটি বিষয়ে সবচেয়ে যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকে, সেটা বিএনপি। এই যে বিচারালয়ের অবস্থা, এই যে অনিশ্চিত তত্ত্বাবধায়ক সরকার এবং মানবাধিকারের অবস্থা, বিএনপি তার সবচেয়ে বড় ভুক্তভোগী। কিন্তু এখন বিএনপি সরকার গঠন করেছে, তারপরের থেকে তার সুর আমরা বদলে যেতে দেখলাম। আমার ধারণা যে বিএনপি এই যে যদি কিন্তু দিয়ে যে কথা বলছে, এটি তাদের, আপনি যদি 10 বছর পরে এই আলোচনাটা করেন, তাদের ঐতিহাসিক ভুল হিসাবে তারা বিবেচনা করবে। যেমন আমি আপনাকে বলি, ইতিমধ্যেই কিন্তু গুমের অভিযোগ উঠেছে সরকার গঠনের 5 মাসের মধ্যে। কাদের ব্যাপারে? কোস্ট গার্ডের ব্যাপারে। তাহলে আপনি যদি পুলিশকে দিয়ে তদন্ত করেন, গুমের 90% অভিযোগ তো পুলিশের বিরুদ্ধে। অতীতে তাই দেখেছি, শেখ হাসিনার নিষ্ঠুর শাসনে তো আমরা তাই দেখেছি, র্যাবের বিরুদ্ধে, DGFI-এর বিরুদ্ধে, যার পোশাক আছে তার বিরুদ্ধে। এখন তদন্তের দায়িত্ব পুলিশ করবে, এবং অন্যান্য বাহিনীর ব্যাপারে অভিযোগ করতে হলে বাহিনীর অনুমতি নিয়ে করতে হবে। তাহলে গুমের আদৌ কোনো তদন্ত হবে, কোনো বিচার হবে? এবং নাগরিকের নিরাপত্তা, এবং এটি কি কোনোভাবে নিশ্চিত হলো না। এবং আমরা এই জন্য 5 মাসের মধ্যে গুমের অভিযোগ পাওয়া, এবং তার পরিবার পরিজন প্রকাশ্যে বলে দিয়েছেন যে ছেলেটিকে কোস্টগার্ড নিয়ে গেছিল, মোটরসাইকেলটি তারা ফেরত দিয়ে গেছে, এবং বলেছে এই মোটরসাইকেল কখনো তাদের অফিসে যায় নাই। এই যে ঘটনাগুলো, আমরা তো সেই শেখ হাসিনার ক্রসফায়ারের গল্প, চিত্রনাট্য, দুর্বল এবং সেই গুমের গল্পের মধ্যে আবার পড়ে যাচ্ছি। বিএনপি খুব মানে চাইলেই এই জায়গাটি ডে 1-এ ঠিক করে ফেলতে পারতো, যখন তারা অধ্যাদেশগুলো আইনে পরিণত করে। গুম কমিশন এবং মানবাধিকার কমিশনের ব্যাপারটি তাদের অ্যাজ ইট ইজ নেওয়া উচিত ছিল। দেখুন, আমি কিন্তু ওই কথায় ভুলতে রাজি না যে এর চেয়ে ভালো আইন করব। বাংলাদেশের ইতিহাস বলে না শাসক দল ভালো আইন করে,
সে ছেলে ভুলানো কথা বলতে পারবে, কিন্তু সেটা দিয়ে এর চেয়ে ভালো আইন হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমরা পাই না। আর আমাদের এর চেয়ে ভালো আইন দরকার নেই, আমাদের যেটা ছিল সেটিকে আইনে পরিণত করলে তারপরে যদি করে ওটা বাড়তি পাওনা হতো। আচ্ছা, এখন বিচার বিভাগের যে অবস্থা, শোনেন, এই বিচারকরা কবে কে বিদায় নেবে, কে ফ্যাসিস্টের দোষর ছিল, এইভাবে মুখ চিনে চিনে কি রাষ্ট্রের সংস্কার হতে পারবে? একদম হতে পারবে না। এগুলোর সময় ক্ষেপণের একটা কৌশল। এবং আপনি ঠিক বলেছেন, বিএনপির সুবর্ণ সুযোগ গেছে প্রথম 5 মাস এবং আরেকটা মাস আছে, তারপরে তার দলের অন্যান্য কীর্তিকলাপ, অন্যান্য দুর্বলতা, অন্যান্য অপরাধসমূহ তাকে কি আর সংস্কারের দিকে যেতে দিবে? তার ভেতরে চেপে বসবে ক্ষমতায় কি করে আবার থাকা যায়, কি করে নির্বাচনটিকে প্রভাবিত করা যায়। দেখুন, আমি সত্যিই চাই এই কথাগুলো যেন আমাদের 5 বছর পরে বলতে না হয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটি আমাদের বলতে হয়। কাজেই আমি মনে করি বিএনপি, এবং আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছিলেন, আমি একেবারেই নিশ্চিত না তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি, কোথায়, মানে কাদের দ্বারা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এই জিনিসগুলো দিনের আলোর মতো আপনি পরিষ্কার করছেন না কেন, যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে, যাতে আগামী 5টি তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আমার কোনো অনিশ্চয়তা না থাকে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখুন, এই যে কর্পোরেশনে বিএনপির 12 জনকে দেওয়া হয়েছে, এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কিন্তু যদি আপনি এই কায়দায় এগুতে থাকেন তাহলে রাষ্ট্রের যতটা ক্ষতি হওয়া সম্ভব সেটি হয়ে যাবে। থ্যাংক ইউ। সবার জন্য 1 মিনিট করে সময় হবে, আপনি বলেন। না, আমি বলছি না যে বিএনপির এই 5 মাসের সমস্ত সমস্যার সমাধান আমরা করে ফেলছি, আমাদের ভুল আছে, ব্যর্থ আছে, এটা সত্য। বা দীর্ঘদিন আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, এখন যারা আছি সকলেই প্রায় নতুন, পুরনো মানুষও নাই, এর মধ্যে আমাদের ব্যর্থ হতে পারে, ভুল হতে পারে। আমি যেটা বলছিলাম এটা তো সত্য যে কি মানিকের মতো, কি ওর নাম শফিকুর রহমান মানিকের মতো বিচারপতি এদেশে ছিল তো, নিজামুল হক নাসিমের মতো, এবং আওয়ামী লীগের অনেক, ছাত্রলীগের যারা নেতা পঙ্কজ নাক্তার সহ, এবাদত হোসেন সহ অনেক ছাত্রলীগের, আপনি তো কর্পোরেশনের কথা বললেন, তাদেরকে জাজ বানিয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই এখনও আছে। এখন তাদের আপনি দিবেন কি দিবেন না, বা এখনই দিবেন সেটা নিশ্চিত আছে, সিদ্ধান্ত নেবেন, আলোচনা করবেন, এটা নিয়ে আমার কোনো ডিবেট নাই। বা হলে আরও আগে হলে ভালো হতো হওয়ার দরকার আছে। আর যেটা বললেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটা তো মান্না ভাইরা এই কমিশনে বসে দীর্ঘদিন একটা রূপরেখা তৈরি করে ফেলেছে, যে এর গঠন প্রক্রিয়া কেমন হবে, কী হবে, সেটা তো জুলাই চার্টারের মধ্যে আছে। এর বাইরে তো আমাদের যাবার কোনো সুযোগ নাই, কেন আমরা যাব? তারপরেও আমাদের ভুল ব্যর্থ নিশ্চয়ই 5 মাসেও আছে, আরও ডেভেলপমেন্ট। একটা রাষ্ট্র এই 5 মাসের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত নানান ধরনের অনিয়ম অন্যায় একটা বাসা বেঁধে আছে। এখানে ইচ্ছা করলেই আপনি একেবারে সব একেবারে মানে সিরাতুল মুস্তাকিম বা একেবারে মানে কল্যাণ রাষ্ট্র করে ফেলতে পারবো এই আশাও আমরা করি না। তবে নিশ্চয়ই আমরা যেই কাজগুলো করছি, আমাদের ইচ্ছা, ইন্টেনশন, প্রধানমন্ত্রীকে দেখছেন বা মন্ত্রী পরিষদকে দেখছেন, আমি মনে হয় কিছু পার্থক্য আছে। যেমন গুমের কথা বললেন, আমি শুনি আশরাফ ভাইয়ের কথা একটা শুনি, আমি শেষ করি 10 সেকেন্ডে। বেসিক ওইটা সারা গুমের কিন্তু এই 5 মাসে কোনো অভিযোগ আমি পাইনি, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কোনো অভিযোগ পাইনি। কিছু পরিবর্তন তো হয়েছে জেলখানায়। আমরা তখন ভাই যেটা বললেন শহীদ ভাই, জেল গেট থেকে বের করে কোথায় নিয়ে যাবো এই নিশ্চয়তাও ছিল না। এখন তো এই নিশ্চয়তাটা আছে, জেলখানা থেকে বের করে গুম করে নেওয়া হবে না, এতটুকু তো আছে। জেলের মধ্যে কিছু পরিবর্তন তো হয়েছে, কিছু পরিবর্তন যে হয়নি এরকম তো কোনো এরকম না, কিছু পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হলে ভালো হইতো, এটা আমি স্বীকার করি। না, আপনি বিশাল পাহাড়ের স্তূপ, অনেক কিছু আছে। তো এখন আপনি পাহাড় ভাঙতে হলে তো আপনার ডিনামাইট লাগবে না, ডিনামাইট লাগিয়ে দিবেন, পাহাড়টা ভাঙবেন, রাস্তা তৈরি করবেন। এখন ওইখানে যদি আপনি হাতুড়ি বাটাল নিয়ে কয়েক হাজার শ্রমিক লাগিয়ে দেন, তো এটা তো পাহাড় ভাঙবেও না, পাহাড়ে যেতে পারবেন না। সো বিএনপিকে ঠিক করতে হবে যে আপনার যে এই স্তূপের উপরে বসে আছেন, যে আবর্জনা বলেন, ফ্যাসিজম বলেন, অগণতন্ত্র বলেন, কর্তৃত্ববাদ বলেন, দুর্নীতি বলেন, মানে এরকম 100টা আইটেম ধরেন আছে, এই যে পাহাড়টা তৈরি আছে, তো পাহাড়টা আপনার ভাঙতে হবে। তা আপনি যদি মানে এইরকম করে চলেন, হাতুড়ি বাটাল নিয়ে ভাঙার চেষ্টা করেন, সেটা কখনোই হবে না। সো ইউ হ্যাভ টু অ্যাক্ট, সোজা কথা। সেই অ্যাকশনটা মানুষ কিন্তু দেখতে চায়। এখন পর্যন্ত ওই যে বললো যে গুমের একটাই ঘটনা ঘটছে, বাট ওই ঘটনার কি তদন্ত হয়েছে? কাউকে কি জিজ্ঞাসা করা হয়েছে? না, জিজ্ঞেস করেনি, হওয়া উচিত, কিন্তু এটা 1 মাস আগের ঘটনা, তাই না? যদি আমার মনে পড়ে যে আশরাফ সাহেব আরও বলতে পারবেন যে ওই ঘটনার ব্যাপারে তো আপনি এখনও কোস্টগার্ডের কাউকে জিজ্ঞাসাই করেন নি রে ভাই। তো এই যে নাটক, মানে এই যে বয়ান অথবা ন্যারেটিভ, ওই সময় যে ন্যারেটিভ, একই গল্প, এখানে গেলাম, তারপরে ওদের পক্ষ থেকে একজন লোক এসে হামলা করলো, তারপরে গোলাগুলি হলো, এই বেটা মরে গেল বেচারা। এখন একরাম হত্যার জন্য তো আপনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতেন না আইসিটিতে, একরাম কীভাবে কোন সব রেকর্ড টেকর্ড তো আছে। তো এখন তাহলে ওইরকম হবে নাকি? তাহলে ওইরকম একটা পরিবর্তনের পরে তাকে কি ডাকা হবে? আপনি এখন ডাকেন, এখন জানেন, বিচার করেন বা তদন্ত করেন, তদন্ত করে ওকে উদ্ধার করেন, বা কী হচ্ছে দেখেন,
তো এইটা কিন্তু করছে না, তারপরে অ্যাকশনে যাইতে হবে সোজা কথা। জি, থ্যাংক ইউ। আশরাফ কায়সার। পান্না ভাই, আমি যেটি বলবো যে সংস্কারের যে পথরেখা সেটি বিএনপি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ধরেন তার কিন্তু ডিসেন্ডিং ওপিনিয়ন আছে অনেক জায়গাতে, সেটা আমরা তখনও লক্ষ্য করেছি, কিন্তু আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে ইশতেহারে বলেছেন, তো সেটির গঠন প্রক্রিয়া বিএনপির মতোই যদি হয় সেটির পথরেখাটা কি, কবে হবে? আপনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপির ওপিনিয়নেই যদি হয় সেটির রূপরেখা আপনাকে পরিষ্কার করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যাপারে আমরা 2-4টি যে নজির দেখতে পেয়েছি সেটি কিন্তু সুখকর না, এবং এই প্রক্রিয়া যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আমাদের মনে হয় সংস্কারের যে আশাটা ছিল সেটি একেবারে নিম্ন স্তরে গিয়ে হয়তো কিছু দূর থাকবে। কিন্তু আমাদের শুধু আমি কিন্তু বলতে চাই বিএনপির জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। দেখেন, রাজনীতিবিদদের এই যে শেখ হাসিনার শাসনামল নিয়ে এত কথা বলি, মূল ঘাটতি সুশাসনের। এখন বিএনপির সংগঠনের উপরে তাদের কতটুকু কন্ট্রোল আছে এটা কিন্তু প্রশ্নবোধক, কিন্তু আপনি তো সরকার পরিচালনায় সুশাসনের দিকে হাঁটতে পারতেন, বিচারালয়ে সুশাসনের দিকে হাঁটতে পারতেন, নাগরিক অধিকারের জায়গায় সুশাসনের দিকে হাঁটতে পারতেন। বিএনপি কাদের বুদ্ধিতে এবং কেন সেইটা এই করা জায়গাটি ধোয়াটে করে রেখেছে আমি ঠিক জানি না। থ্যাংক ইউ।